নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৮টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। কাল সকালবেলার দিকে আমি ওই পাশে যে বেডরুমটা রয়েছে সেটা তো ক্লিন করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে সন্ধেবেলার দিকে আমি এই রুমটা পরিষ্কার করেছিলাম, সেগুলো অফ ক্যামেরাতেই করেছি, ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো কালকে সন্ধেবেলার দিকে আমি এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছিলাম, আর সাথে পর্দাগুলোও চেঞ্জ করেছিলাম। আর এই তো সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে ফেলেছি। এরপরে চলুন সকালের খাবার করতে যাওয়া যাক। কাল রাতের বেলাতেই কিছুটা মটর ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ওই মটরটা দিয়ে ঘুগনি রান্না করব। তার আগে এই যে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, মটরটা সিদ্ধ হতে থাকুক। মটরটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ভালো করে রান্না করে নেব ঘুগনিটা। তো তার আগে চলুন আরও টুকটাক কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে ফেলি। আজ সকালবেলায় ঘুম থেকে উঠে আমি অনেকটা কাজ করেছি, সেইগুলো হচ্ছে অফ ক্যামেরাতেই করেছি, সেগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো সকালবেলায় আমি তাড়াতাড়ি করেই ঘুম থেকে উঠে যাই, সকালবেলাটায় উঠে টুকটাক কাজকর্ম গুছিয়ে ফেলি। তো অত সকালবেলায় কখনো ব্লগ করি, আবার কখনো শ্যুট করা হয়ও না। তো যাই হোক, এই যে দেখুন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি এই আদা রসুন সমস্ত ছাড়িয়ে কেটে একদম গুছিয়ে রেখেছিলাম। প্রতিদিন মশলা বাটার ঝামেলা এড়াতে আজকে আমি সমস্তটা একবারে পিষে এক সপ্তাহের জন্য স্টোর করে রাখবো ফ্রিজে। এতে করে আমার রান্না করতে অনেকটা সুবিধে হবে, আর সাথে অনেকটা সময়ও বেঁচে যাবে। এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, এলাচ দারচিনি লবঙ্গ, তারপরে সাথে দিয়েছি হচ্ছে গোলমরিচ, শুকনো লঙ্কা, দু একটা তেজপাতা, ধনে আর গোটা মৌরি, সমস্তটা দিয়ে ভালো করে একদম শুকনো খোলায় ভেজে নিয়েছি। এরপরে একে একে করে সমস্তটা গুঁড়ো করে নেব। গরম মশলা এভাবে গুঁড়ো করে রাখলে যে কোনো তরকারিতে দিলে তরকারির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। তো সেই জন্যে আমি এইরকমভাবে মশলা কিছুটা করে রাখি, যেরকম ঘুগনি রান্না করলে বা সয়াবিনের তরকারি, ডিমের ঝোল, মাংসর তরকারি বা এঁচোড়ের তরকারি, এই ধরনের পেঁয়াজ রসুন দিয়ে যে তরকারিগুলো হয় সেই তরকারির মধ্যে এই মশলা 1 চামচ দিয়ে দিলে ভীষণ সুন্দর একটা স্মেল বের হয়, সাথে খেতেও বেশ ভালো লাগে। আর এইদিকে কিছুটা জিরে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর একসাথে করে রেখে দিলাম। দুটো বয়ম যেহেতু একই রকম দেখতে, সেই জন্য চামচ দুটো আলাদা আলাদা করে দিয়েছি, একটা স্টিলের চামচ একটাতে প্লাস্টিক, যাতে আমার বুঝতে সুবিধে হয়। এরপরে কিছুটা আদা পিষে নেব, আর সাথে রসুনটাও পিষে নেব। তো এই দুটো আমি আলাদা আলাদা করে এই কারণেই পিষলাম যে কিছু কিছু তরকারি আমি নিরামিষ রান্না করি, তখন এই জিরের গুঁড়ো আর আদা বাটা দিয়ে হয়ে যায় রান্নাটা। তো ওই জন্যে একসাথে করে না বেটে আলাদা করে রাখলাম, আর ওইদিকে রসুনটাও আলাদা করে দিলাম। তবে যদি নিরামিষ রান্নার ব্যাপার না থাকে তাহলে আবার একসাথে দুটোকে দিয়েও বেটে রাখা যায়। এইভাবে করলে কাজটা অনেকটা এগিয়ে থাকে, আর রান্না করতে ভীষণ সুবিধে হয়। শুধু সবজি কেটে নিলেই ঝামেলা চলে যায়, মশলা তো কড়াই থাকে, তাড়াতাড়ি করে রান্নাটা হয়েও যায়। চলুন এরপরে রান্নাটা আর কি আমি বসিয়ে দিই। ঘুগনি রান্না করব, আগে থেকেই মটরটা সিদ্ধ করে রেখেছি। আর এরপরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে এর মধ্যে আলু দিয়ে দেবো, আলুটাও একসাথে করে ভেজে নেব। তো টুকটাক যেগুলো আমার কাটাকাটি করার ছিল এর ফাঁকে আমি এগুলো অফ ক্যামেরাতে করে নিয়েছি। সব কিছু কাজ যদি একবারে ক্যামেরায় দেখাতে যাই না তাহলে অনেকটা দেরি হয়ে যায়, ওই জন্য কিছু কিছু কাজ আমি অফ ক্যামেরাতেও করে রাখি। আদা রসুন যেটা বেটে রেখেছিলাম সেখান থেকেই কিছুটা দিয়ে দিলাম, আর এরপরে একে একে করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়েছি, আর এরপরে একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর সাথে দেব হচ্ছে জিরের গুঁড়ো, আর অল্প করে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো। তো সমস্তটা দিয়ে ভালো করে নেড়ে এরপরে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে এর মধ্যে মটরটাও দিয়ে দিলাম। মটরটাও একটুখানি নেড়ে চেড়ে তারপরে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাই যে একটুখানি দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব।
জল দিয়ে দিয়েছি, এরপরে ভালো করে ফুটে উঠলে তারপরে আর কি নামিয়ে দেবো। যতক্ষণ না আলুগুলো ভালো করে সিদ্ধ হচ্ছে ততক্ষণ আর কি ফোটাতে থাকবো। আর মটরগুলো আমি খুব বেশি গলিয়ে দিইনি, একটু গোটা গোটা রেখেছি, কেননা একদম গলে গেলে না ভালো লাগে না খেতে। আর এই তো ঘুগনি হয়ে গেছে রেডি, এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা, আর সাথে আমি একটুখানি ব্রেড টোস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে আর কি ঘুগনি দিয়ে খেয়ে নেবো। এই ছিল সকালের আজকে ব্রেকফাস্ট। বেলকনিতে এসেছি, এসে দেখলাম গাছে ভীষণ সুন্দর ফুল ফুটেছে। তো আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার না করে তো আর পারলাম না। দেখুন এই ছোট্ট গাছটাতে কত ফুল দিয়েছে। আর এই জবা ফুলটা না আমার এত পছন্দের, কি বলবো, বেশ সুন্দর ছোট্ট ছোট্ট জবা হয়, দেখতে ভীষণ ভালো লাগে সামনে থেকে। তো যাই হোক, এই যে এরপরে কয়েকটা কাপড় জামা মেশিনের মধ্যে দিয়েছিলাম, সেইগুলো এখন এই যে বের করে মেলে দেব। আপনাদের তো এর আগের দিনে ব্লগে বলেছিলাম যে আমার প্রচুর কাপড় জামা জমা হয়েছে কাচার জন্যে। তো এত কাপড় জামা আমি কেচে যে কোথায় মেলবো সেই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই এক বালতি কাপড় আগেই দিয়ে দিয়েছিলাম, সেগুলো কাচা হয়ে গেছে। আর এখন এই যে পর্দাগুলো কালকে খুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কাঁচা হয়ে গেলে তারপরে আর কি মিলে দেবো, ততক্ষণে যেগুলো কাঁচা হয়ে গেছে ওইগুলো শুকিয়ে যাবে। প্রত্যেক দিন আমার এক বালতি করে কাঁচা বের হয়। একটা দিন যদি আমি কাঁচা বন্ধ দিই তাহলেই দেখা যায় আমার প্রচুর জামা প্যান্ট জমা হয়ে যায়। জানি না কোথা থেকে এত কাঁচা আমার আসে। থাকি তো বাড়িতে মাত্র দুটো মানুষ, তারপরেও এই যে এত কাচাকাচি। তো আমি নিজেও মাঝে মাঝে ভাবি যে দুজন মানুষের কত কাঁচা বেরোতে পারে। তবে আমার ওই যে একটা জিনিস একবার একটুখানি গায়ে ঠেকালে সেটা আর আমি পরতে পারি না। যতক্ষণ না কাচবো ততক্ষণ আমার আর মনে শান্তি হয় না। এর আগের দিনে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হলেই ওই টবের মাটিতে জল পড়ে না, মানে কাদাগুলো ছিটকে ছিটকে বেলকনিতে পড়ে। তো এই গ্রিলটাতে ওই জন্যে দাগ হয়ে গেছিলো কাদাতে। তো সেটা ভালো করে একটুখানি মুছে নিলাম, কেননা ওই দাগ হয়ে যাবে, আর ওই মাটির ছাপগুলো না আবার যদি কাপড়ে লাগে তখন আবার দাগ হয়ে যাবে। সেই জন্য ভাবলাম মুছে নিই, তারপরে আর কি কাপড়গুলো মেলে দেবো। আর এই তো সুন্দরভাবে সমস্ত কাপড় মিলে দিয়ে আর এরপরে চলে এলাম আমি কিচেনে। সকালবেলায় যেহেতু খাবার করেছি আর চারদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এইগুলো এরপরে চলুন সমস্তটা গুছিয়ে নিই, কেননা আবার দুপুরে রান্না করতে হবে। তো দুপুরে রান্না করার আগে জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিই, তারপরে আর কি সমস্তটা গুছিয়ে রান্নার জোগাড় করব। আশিফ ফারজানা ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে বাংলাদেশ থেকে, রুমটা খুব সুন্দর করে গুছিয়েছো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। পৌলমী বোন আমাকে কমেন্ট করেছে, সব মিলিয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। সমৃতি বোন আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, তোমার ঘর তো এমনিতেই খুব সুন্দর, তুমি খুব সুন্দর করে গুছিয়ে রাখো, রান্নাটা কোথা থেকে নিয়েছো একটু জানিও। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। রান্নাটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে। মৌমিতা দে আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, আমি সুন্দরবন ঘুরতে এসেছি, বাট তোমার ভিডিও মিস করছি না। থ্যাংক ইউ সো মাচ বোন, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তুমি যে ঘুরতে গিয়েও আমার ভিডিও দেখছো এটা জেনে আমার ভীষণ ভালো লেগেছে। এভাবেই পাশে থেকো। সীমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার গোছানো যে সুন্দর হবে না সে তো হয় না, খুব সুন্দর হয়েছে বেডরুম গোছানো। রাখি একটা কথা বলি, বেডরুমের খাটটা আগে যে জায়গায় ছিল সেখানেই বেশ সুন্দর লাগতো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। খাটটা তো আমি আগেই সরিয়ে নিয়েছি, আর অনেক কয়েকজন লোক ডেকে খাটটা সরাতে হয়েছে। দিদিভাই ওই খাটটা না ভীষণ ভারী, বারবার তো আর সরানো যাবে না। তো এখন আর লোকজন সেভাবে পাওয়াও যাচ্ছে না, খাটটা আর সরানো যাবে না। যদি আবারও কখনো কাউকে পাই তখন ভেবেছি আবারও একবার সরিয়ে দেব। তো একভাবে আমি ফার্নিচার বাড়িতে কখনোই রাখি না, আমার ফার্নিচার মাঝে মধ্যেই এদিক সেদিক সরতে নড়তে থাকে। তবে এইভাবে খাটটা রেখে আমার অনেকটা জায়গা বেরিয়েছে। আগে যেভাবে রাখা ছিল সেভাবে জায়গাটা একটু কম মনে হতো, আর এভাবে হাঁটাচলা করতেও সুবিধে হয়। যাই হোক, আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন।
পুরো রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে ভাতটাও আমি বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আজকে রান্না করব হচ্ছে চিকেন কোপ্তা। তো সেই জন্য চিকেনটা ভালো করে পিষে নিয়েছিলাম, আর কাটাকাটি যা করার ছিল সেগুলো অফ ক্যামেরাতেই সুন্দরভাবে করে নিয়েছি। মশলাও পিষে নিয়েছি। এরপরে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই ভালো করে চিকেনটা পিষে নিয়ে তারপরে ওর মধ্যে পেঁয়াজ, আদা রসুন বাটা, একটুখানি বেসন 1 চামচ, নুন, তার মধ্যে দিয়েছিলাম একটু সয়া সস, আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে একটুখানি রিফাইন তেল। সমস্ত কিছু দিয়ে মেখে আর এই যে গোল গোল করে বল বানিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বোনলেস চিকেন থাকলে কেউ খেতে চায় না, পাতে দিলে ফেলে দেয়, ও ফেলে দেয়। তো সেই জন্য না বোনলেস চিকেনগুলো আমি এইভাবে আলাদা করে রান্না করি। বোনলেস চিকেনগুলো এমনিতেও কেউ খেতে চায় না, তবে এইভাবে যদি চিকেন কোপ্তা করে খাওয়া হয় তখন দেখা যায় খাওয়াও হয়ে যায় আর বেশ ভালোও লাগে খেতে। ভালো করে চিকেনের যে কোপ্তাগুলো ছিল সেগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটা মানে ভাজা করে নিয়ে তারপরে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেবো ওই টমেটো। টমেটোটাও কেটে রেখে দিয়েছি। আদা রসুনটা একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আর কি টমেটোটা দেবো। নাহলে দেখা যাবে ওই টমেটোর জল বেরিয়ে যাবে আর তারপরে আদা রসুনের কাঁচা গন্ধ ছাড়বে। তো ওই জন্যে ভালো করে আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর তারপরে আর কি টমেটোটা দিলাম। আর ওই যে তারপরে যে বেসিক মশলা থাকে রোজকার সেগুলো দিলাম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্তটা দিয়ে তারপরে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম। আর ওইদিকে আমি একটা আলাদা পেস্ট বানিয়ে রেখেছিলাম, যার মধ্যে ছিল কাজু, তার মধ্যে ছিল হচ্ছে ওই চার মগজ আর অল্প একটু পোস্ত, সমস্তটা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম। আর ওই যে শুকনো খোলায় যে ভেজে মশলাটা করে রেখেছিলাম সেটাও 1 চামচ দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে উপর থেকে একটুখানি দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না আর কি কাঁচা গন্ধ সব কিছুর চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব। আর এরপরে এই যে এর মধ্যে জল দিয়ে দেবো, তারপরে একটু ফুটে উঠলেই কোপ্তাগুলো দিয়ে নামিয়ে দেবো আর কি। এইভাবে একবার কোপ্তা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। তো আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন, আর যদি কেউ না খেয়ে থাকেন এভাবে একবার বানিয়ে দেখবেন। আর এই তো রান্না হয়ে গেছে কমপ্লিট। আজকে আর কিছু রান্না করিনি, চিকেনের কোপ্তা আর সাথে করেছিলাম একটু রায়তা। তো এই দিয়েই আমার আর বিবেকের সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। রান্নাঘরটাও বেশ সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এরপরে এখনো অনেক কাজ বাকি রয়েছে, চলুন বাকি কাজগুলো গুছিয়ে ফেলি। পর্দাগুলো কাচতে দিয়েছিলাম, সেগুলোও কাচা হয়ে গেছে। এগুলো এরপরে চলুন মিলে দিই। এগুলো মিলে দিয়ে তারপরে যাব আমি স্নান করতে। এখন অনেকটা বেলা হয়েছে, প্রায় বাজে ওই 1:30টা মতন। তো সকাল থেকে একটানা কাজ করে গেছি, একটুও বসিনি, একটু রেস্ট নিইনি। আর ওই জন্যই তাড়াতাড়ি করে সময়ের মধ্যে কাজগুলো হয়ে গেল। আর এই তো স্নান করে চলে এসেছি। বাবু আগেই স্নান করে নিয়েছিল আর এখন এই যে আমি স্নান করে নিলাম। ভালো করে মাথায় জল দিয়ে স্নান করেছি। এত গরম পড়েছে না, মাথায় জল দিয়ে স্নান না করলে আর ভালো লাগে না। নিজে একটু রেডি হয়েছি আর এরপরে চলে এলাম খাবার বাড়তে। অনেকটা বেলা হয়েছে, প্রায় 2:30টা মতন বাজে। তো আমি আর বাবু এই যে খেতে বসে পড়লাম। বিবেককে বলেছিলাম আগেই খেতে দেবো কিনা, ও বলল যে না একসাথেই খাবো। তো ওই জন্য ও আমার জন্য বসেছিল। আমরা খেতে থাকি। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।